এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা। আজকে তো এই ফোন থেকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ আজকে তো স্লাইড গুলো দেখানো যাচ্ছে না, তো তোমরা অ্যাটেন্টিভ থাকো আর কি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। পার্টিসিপেন্ট তো কম দেখা যাচ্ছে। স্যার আজকে কিছুটা কমই স্যার, আগে ক্লাসে একটু কমই ছিল স্যার। হুম। না তোমাদের ওই পরীক্ষার ব্যাপারে তো এখনো কোনো ডিসিশন আসেনি, তো কাজেই তোমরা ক্লাস কন্টিনিউ করো আগের মতোই। ঠিক আছে? তো যাই হোক, গত দুটো ক্লাস তো আমি নিতে পারিনি। আচ্ছা আজকে তো ঠিক আছে, আমরা মনে স্টার্ট করি। তো তোমাদের অটোনমিক ফার্মাকোলজি ডিসকাশন অলমোস্ট শেষ হয়ে গেছে। তো অটোনমিকের রিলেশনে একটু কথা বলবো আজকে, দু একটা কথা বাকি আছে, একটু ক্লিনিক্যাল রিলেটেড কথা আর কি। তো তার মধ্যে তোমরা দেখেছো যে অটোনমিক ফার্মাকোলজির বিশেষ করে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের সিস্টেমে শক শক কথাটা তো আমাদের প্রায় আসতেছিল। আজকে প্রথমে শক নিয়ে কিছু কথা বলবো। শক, হোয়াট ইজ শক? এটা তোমাদের প্যাথোলজিতে পড়ানোর কথা। তো যাই হোক, এখন আমরা ড্রাগ ট্রিটমেন্ট পড়াবো, এই জন্য যতটুকু বলার বলতেছি। শক is a clinical state where there is hypoperfusion of tissues and organs, hypoperfusion of tissues and organs resulting in various sequelae। এটার সিকোয়েন্স হিসেবে আবার অনেক কিছু হয়ে যায়। তাহলে শকের মূল কথা হচ্ছে লো ব্লাড ফ্লো টু টিস্যুজ অর অর্গানস, that is hypoperfusion of tissues and organs, hypoperfusion of tissue। তো শকের ক্লাসিফিকেশনে মূলত 5টা টাইপস বলা হয়: কার্ডিওজেনিক শক, হাইপোভোলেমিক শক, অ্যানাফাইল্যাকটিক শক, সেপটিক শক এন্ড নিউরোজেনিক শক। তাহলে হাইপোভোলেমিক শক, কার্ডিওজেনিক শক, অ্যানাফাইল্যাকটিক শক, সেপটিক শক এন্ড নিউরোজেনিক শক। তো কার্ডিওজেনিক শক, হাইপোভোলেমিক শক নামেই বোঝা যাচ্ছে যে ভলিউম কমে যায়। তো ভলিউম কমে গিয়ে যে হাইপোভোলেমিক শক হয়, এটার কারণ হতে পারে সিভিয়ার ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের ইনজুরি হয়ে ব্লিডিং, এর থেকে হাইপোভোলেমিক শক হতে পারে। তো যদি ব্লিডিং এর কারণে আর হিমোরেজের কারণে শক হয়, তখন এই হাইপোভোলেমিক শকটাকে আবার বলা হয় হেমোরেজিক শক। হচ্ছে কার্ডিয়াক কজ, হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এছাড়া অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশন কিংবা অ্যানাফিল্যাকটিক শক আমরা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের রিলেশনে ডিসকাস করেছি ডিটেইলস। তো ওখানে হলো সেটা ড্রাগ কজ হোক অথবা অন্য যে কোনো অ্যালার্জেনের কারণে হোক, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে হিস্টামিন, আইজিই মিডিয়েটেড হিস্টামিন রিলিজ হয়ে যে শক হয়, আলটিমেটলি ভ্যাসোডাইলেশন হয়, পারমিবিলিটি অফ ক্যাপিলারি বেড়ে যায়, গিয়ে যে আলটিমেটলি শক হইতে পারে সিভিয়ার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যানাফিল্যাকটিক শক। আর সেপটিক শক হচ্ছে সেপ্টিসেমি, দ্যাট ইজ ব্যাকটেরিয়া, সাম ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যখন ব্যাকটেরিয়া সেপ্টিসেমিয়া হয়ে যায়, এর কারণে যে শক হয়, এটা হচ্ছে সেপ্টিসেমিক শক আর সেপটিক শক। এখানে কমন কজ হচ্ছে সাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক ইকোলাই। ইকোলাই হচ্ছে কমন কজ। এছাড়া ক্লিপশিয়েলা, সিরেশিয়া, আদার ব্যাকটেরিয়া, ইভেন সাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নাইসেরিয়া, এটা তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর পজিটিভের মধ্যে স্টাফাইলোকক্কাস অরিয়াস, ইপিডার্মিডিস, এগুলো দিয়েও রেয়ারলি হতে পারে। তো কমন হয় গ্রাম নেগেটিভ, এবং এর মধ্যে কমন হচ্ছে ইকোলাই, সেপটিক শক। এরপরে নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক হচ্ছে হেড ইনজুরি or spinal injury, acute massive cerebral hemorrhage, ইভেন স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে যে শক হয়, শক হতে পারে, সিভিয়ার হাইপোটেনশন হয়ে শক হতে পারে। এগুলো হচ্ছে নিউরোজেনিক শকের মধ্যে পড়ে।
তাহলে আমরা শক, টাইপস অফ শক এন্ড এগুলোর একটু কজ বললাম। এবারে আমরা ম্যানেজমেন্ট চলে আসি। ম্যানেজমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ শক। শক আসলে একটা ক্রিটিক্যাল কন্ডিশন, যে কোনো শকই হোক, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। তো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে শকের সিমটম সাসপেক্ট করলেই পেশেন্ট শুড বি হসপিটালাইজড। আচ্ছা, আমরা এখানে একটু, যদি তোমাদের এটা ক্লিনিক্যালি ভালো এটা আমরা জানবে, আমরা একটু বলি যে কোনো একটা ক্রিটিক্যাল পেশেন্টের শক ডেভেলপ করলো কিনা, এটা আমরা সিম্পলি পালস আর ব্লাড প্রেশার এই দুটো দেখেই আমরা এটা একটু চিন্তা করতে পারি যে পেশেন্ট হয়তো বা শকে চলে যাচ্ছে। তো যখন কোন একটা পেশেন্টের বিপি ফল করতে থাকে কিংবা পালস এর ভলিউম কমে যেতে থাকে আর পালস রেট বেড়ে যেতে থাকে, র্যাপিড থ্রেডি পালস, মানে ভলিউম কম কিন্তু রেট বেশি, এরকম হতে থাকে, আর এদিকে বিপি কমতে থাকে, তখন আমরা মনে করতে পারি যে পেশেন্ট হয়তো বা শকে চলে যাচ্ছে। আর এক পর্যায়ে এরকম হয়ে যায় যে একদম ফ্রাঙ্ক শকে চলে যায়, পেশেন্টের বিপি আর রেকর্ড করা যায় না, নন রেকর্ডেবল বিপি হয়ে যায়। আর পালস, আসলে তো পালস শকের ক্ষেত্রে পালস আমরা যেটা বললাম র্যাপিড থ্রেডি লো ভলিউম পালস হতে থাকে, কিন্তু যখন একদম সিভিয়ার শকে চলে যায় তখন এক পর্যায়ে পেশেন্টের পালস আর ফিল করা যায় না, এরকম হতে পারে। তাহলে পালস আর বিপি এই দুটো অ্যাসেস করে শক অ্যাসেস করা যায়। সেজন্য পেশেন্টের এই ধরনের কন্ডিশন হয়ে গেলে এটা ক্রিটিক্যাল কন্ডিশন, ইমার্জেন্সি কন্ডিশন, মেডিকেল ইমার্জেন্সি। পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম কথাই হলো পেশেন্ট শুড বি ইমিডিয়েটলি হসপিটালাইজড। হসপিটালাইজ করে পেশেন্টের এনি পেশেন্ট অফ শক should be supplemented with oxygen. পেশেন্ট, আমরা তো বললামই ডেফিনেশনে যে হাইপোপারফিউশন অফ টিস্যুতে যদি ব্লাড ফ্লো কমে যায়, পারফিউশন কমে যায়, টিস্যু লেভেলে অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, হাইপোক্সিয়া হবে। তো তার মানে হলো তো তাদের হাইপোক্সিক কন্ডিশন ডেভেলপ করে যায় শকে। তো কাজে এটা কারেকশনের জন্য এনি পেশেন্ট অফ শক শুড বি সাপ্লিমেন্টেড উইথ অক্সিজেন, তার মানে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হবে, ইমিডিয়েট হসপিটালাইজ করে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হবে। এরপরে আইভি চ্যানেল স্টার্ট করতে হবে, স্টার্ট আইভি চ্যানেল, কারণ অনেক শকের পেশেন্টেরই ওই ভলিউম কম থাকে, ব্লাড ভলিউম কম থাকে, কাজে ভলিউম রিপ্লেসমেন্ট তো প্রায়ই লাগে। আর পাশাপাশি যেসব শকের ট্রিটমেন্টে কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস এটাকে নরমালাইজ করার জন্য, রেস্টোর করার জন্য যে ড্রাগ গুলো দেওয়া হয় এগুলো সব প্যারেন্টারালি দেওয়া হয়, যে আইভি দেওয়া হয় ইমার্জেন্সি কন্ডিশন, আর ইমার্জেন্সি রুট হচ্ছে আইভি, কাজে আইভি চ্যানেল ওপেন করতে হয় যে যাতে নেসেসারি মেডিকেশনস গুলো আমরা সাপ্লিমেন্ট, পেশেন্টকে পয়েন্ট পজিশনে হেড এন্ডটা একটু নিচের দিকে, লেগ এন্ডটা একটু রেইজ করে দিতে হয় যাতে ভাইটাল অর্গানে পারফিউশন বেড়ে যায়। ওকে, এরপরে হলো ট্রিটমেন্ট অফ কজ, যে কজের কারণে শক হয়ে গেছে তো সেই কজে ট্রিটমেন্ট করতে হবে। তো যদি তার হাইপোভলিমিয়া বা ব্লিডিং, ব্লাড লস, ফ্লুইড লস এইসব কারণে হয় তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট, ব্লাড লস হয়ে গেলে ব্লাড ট্রান্সফিউশন এগুলো দিতে হবে। যদি কার্ডিয়াক কজ হয়, যেমন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা বললাম কার্ডিওজেনিক শকের কজ, এই ক্ষেত্রে অ্যাকুট এমআই এর যে ট্রিটমেন্ট এটা দিতে হবে। সেপটিক শক যদি হয় সেই ক্ষেত্রে যেহেতু সেপ্টিসেমিয়া মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন এটাই হলো কজ, এখানে parenteral broad spectrum antibiotic should be started immediately after collection of sample, blood sample, culture and sensitivity test এর জন্য। তো কজ, ট্রিটমেন্ট অফ কজ, এরপরে যে ক্ষেত্রে ফ্লুইড রিপ্লেসমেন্ট দরকার, ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হবে, আমরা আইভি চ্যানেল ওপেনের কথা আগেই বলেছি। এরপরে হলো পেশেন্টের কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, এটাকে স্টেবল করার জন্য যা যা দরকার। তো শকের পেশেন্টের কোন পেশেন্টের দেখা যায় যে কার্ডিয়াক ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যায়, ওদিকে আবার বিপি কমে যায়। আবার কোন পেশেন্টের কার্ডিয়াক ফাংশন মোটামুটি স্টেবল থাকে কিন্তু বিপি অনেক কমে যায়। তোমরা কমেনি করে কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস অনুযায়ী পেশেন্টের জন্য কি ধরনের এজেন্ট দরকার এইটা আমরা সিলেক্ট করব, জাজ করে অ্যাসেস করে আমরা সেই ড্রাগ দেব।
যেমন কারো জন্য যদি দেখা যায় যে তার কার্ডিয়াক স্টিমুলেশন দরকার নাই, শুধু তার বিপিটাকে বাড়াই দিলেই চলবে, তো সেই ক্ষেত্রে আমরা এমন এজেন্ট চুজ করব যেটা ভ্যাসোকনস্ট্রিক্টের পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করে টিপিআর বাড়িয়ে দিয়ে বিপি বাড়ায় দিতে পারবে। দিস ইজ এনাফ। তো যে ক্ষেত্রে এটা এনাফ সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে শুধু কার্ডিয়াক স্টিমুলেশন করলেই যথেষ্ট, তো সেই ক্ষেত্রে আমরা এমন ড্রাগ দেব যেটা কার্ডিয়াক বিটা 1 স্টিমুলেন্ট করে আইনোট্রপিক ইফেক্ট, ক্রোনোট্রপিক ইফেক্ট দেবে, কার্ডিয়াক ফাংশন বাড়ায় দেবে। তো সেই ক্ষেত্রে এটাই এনাফ। তো কোনো ক্ষেত্রে যদি দেখা হয় যে আমাদের কার্ডিয়াক ইফেক্ট দরকার কিন্তু পেরিফেরালি আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন করলে এটা আমাদের জন্য বেনিফিট দেবে না, বরং এটা আমাদের জন্য সমস্যা হতে, পেশেন্টের জন্য সমস্যা হতে পারে, তো বরং ভ্যাসো ডাইলেট করলেই ভালো। তো সেই ক্ষেত্রে আমরা এমন এজেন্ট ইউজ করব যেটা পেরিফেরাল ভ্যাসোডাইলেট, স্পেশালি ভাইটাল অর্গান আর রেনাল ভেসেল ডাইলেট করবে। সব ক্ষেত্রে এটা দরকার যে রেনাল ফাংশন মেইনটেইন করা, এটা শকের পেশেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো কোনো ক্ষেত্রে যদি এই অ্যাকশনে আমাদের ম্যানেজমেন্টের জন্য, তো তাহলে আমরা ওইরকম ড্রাগ চুজ করবো যেটা রেনাল ভ্যাসোডাইলেশন করে, রেনাল পারফিউশন মেইনটেইন করে, রেনাল ফাংশন মেইনটেইন করবে, রেনাল আউটপুট মেইনটেইন করবে, তো পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন ইমপ্রুভমেন্টে হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু ওইরকম ড্রাগই চুজ করবো যেটা রেনাল ভ্যাসোডাইলেশন করবে। আবার যদি কোনো ক্ষেত্রে দরকার হয় যে রেনাল ভ্যাসোডাইলেশন বা পেরিফেরাল ভ্যাসোডাইলেশনও দরকার, আবার কার্ডিয়াক স্টিমুলেশনও দরকার, তো সেই ক্ষেত্রে এমন ড্রাগ চুজ করতে হবে যেটা এদিকে কার্ডিয়াক আইনোট্রপিক ইফেক্ট দেবে, ওদিকে আবার রেনাল ভ্যাসোডাইলেশন বা ভাস্কুলার অর্গানের ভাইটাল অর্গানের ভ্যাসোডাইলেশন করে ভাইটাল অর্গানের ফাংশন মেইনটেইন করবে। তো এই হিসেবে আমি লাস্ট ক্লাসে তোমাদের কয়েকটা টার্ম বলেছিলাম: ভ্যাসোকনস্ট্রিক্টর, ভ্যাসোডাইলেটর, আইনোট্রপ, ক্রোনোট্রপ, ইনোডাইলেটর, ইনোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে যে ড্রাগগুলো বা এজেন্টগুলো শুধু ভ্যাসোকনস্ট্রিকশন করে, ভ্যাসোডাইলেটর যে ড্রাগগুলো শুধু ভ্যাসোডাইলেট করে, আইনোট্রপ যে ড্রাগগুলো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, দ্যাট ইজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বাড়িয়ে দেয়, ক্রোনোট্রপ যে ড্রাগগুলো হার্ট রেট বাড়ায়, দ্যাট ইজ পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট দেয়, আইনোকনস্ট্রিক্টর যে ড্রাগগুলো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট দেয়, দ্যাট ইজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বাড়ায় দিকে, আবার ওদিকে ভ্যাসোকনস্ট্রিকশনও করে। তো এদেরকে বলা হচ্ছে আইনোকনস্ট্রিক্টর। আর যে ড্রাগগুলো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, দ্যাট ইজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বাড়িয়ে দেয়, আবার ওদিকে ভ্যাসোডাইলেশন করে, তো তাদেরকে বলা হচ্ছে আইনোডাইলেটর। তো এখন শকের পেশেন্টের কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস অ্যাসেস করে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো সেই হিসেবে আমাদের এই ড্রাগ চুজ করতে হবে। কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসকে স্টেবল করার জন্য ড্রাগ চুজ করতে হবে। তো ইউজুয়ালি আমাদের প্রেফারেন্স যেটা, সেটা আমরা একটু বলি। তো যদি হাইপোভোলেমিক শক আর হেমোরেজিক শক হয়, এই ক্ষেত্রে ইউজুয়ালি এই আইনোট্রপ, ক্রোনোট্রপ, ভ্যাসোকনস্ট্রিক্টর, ভ্যাসোডাইলেটর বা আইনোকনস্ট্রিক্টর, আইনোডাইলেটর এইসব ড্রাগ দেওয়ার দরকার পড়ে না। তো হাইপোভোলেমিয়া হয়ে গেছে, ভলিউম কারেকশন, ভলিউম রিপ্লেস করতে পারলে ইউজুয়ালি এই শক রিকভারি হয়ে যায়। কিংবা হেমোরেজিক শক, ইনিশিয়ালি ভলিউম রিপ্লেসমেন্ট স্টার্ট করে দিয়ে ব্লাড প্রম্পটলি ব্লাড কালেকশন করে ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ফর ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিতে পারলে এইসব পেশেন্টের শক কারেকশন হয়ে যায়। অক্সিজেনেশন দিতে হয়, হুইট লাগে, সাপোর্টিভ আর কিছু লাগতে পারে। তো এখানে ইউজুয়ালি এইসব কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস ইমপ্রুভ করার জন্য যে এজেন্টগুলোর কথা আমরা বললাম, ইউজুয়ালি এগুলো দরকার হয় না। তো কার্ডিওজেনিক শকের আমরা মেইন কজ তো বললাম অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এখানে ট্রিটমেন্ট অফ কজ, দ্যাট ইজ অ্যাকিউট এমআই এর ট্রিটমেন্ট দিতে হবে অবশ্যই ইমিডিয়েটলি। অক্সিজেনেশন, আইভি চ্যানেল স্টার্ট করে দিয়ে, যদি ফ্লুইড লাগে ফ্লুইডও দিতে হয় কোনো ক্ষেত্রে। আর কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস ইমপ্রুভমেন্টের জন্য যে ড্রাগগুলো দরকার হয়, তো এখানে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ সো প্রেফার্ড ড্রাগ is dopamine. Dopamine is preferred in treatment of cardiogenic shock. So why dopamine is preferred in treatment of cardiogenic shock? কেন adrenaline না?
বা নরঅ্যাড্রেনালিন না, এগুলোর কিছু এক্সপ্লেনেশন আছে। তো আমরা একটু হয়তো লাস্ট ক্লাসে বলেছি, আজকে একটু বলি। ডোপামিনের ডোজ ডিপেন্ডেন্ট ডিফারেন্ট ইফেক্টস আছে। আমরা এটা লাস্ট ক্লাসে একটু বলেছি যে লো ডোজকে বলা হয় রেনাল ডোজ। Low dose dopamine stimulates peripheral, that is organ, বিভিন্ন organ, vital organ like kidney এর blood vessel এ D1 receptor থাকে। তো low dose dopamine activates D1 receptor present on vascular bed of kidney and other viscera। তো স্পেশালি কিডনিটা এখানে ইম্পর্টেন্ট মনে করা হয়। শকের পেশেন্টের রেনাল ফাংশন মেইনটেইন করা, ইট ইজ ভাইটাল, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি রেনাল ভেসেলের উপরে ডোপামিন কাজ করে লো ডোজে D1 রিসেপ্টরের উপরে, এটার ইফেক্ট হচ্ছে রেনাল ভ্যাসোডাইলেশন। তো রেনাল ভ্যাসোডাইলেশন হলে রেনাল পারফিউশন বেড়ে যাবে, জিএফআর বেড়ে যাবে, রেনাল ফাংশন, রেনাল ইউরিনারি আউটপুট ভালো মেইনটেইন হবে, রেনাল ফাংশন মেইনটেইন হবে। তাহলে এটা শকের জন্য ইম্পর্টেন্ট, যেটা পারপাস সার্ভ করতেছে শক ম্যানেজমেন্টের সাথে ডোপামিন। তো ডোজ যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় ডোপামিনের, তাহলে ইট অলসো অ্যাক্টস অন β1 রিসেপ্টর প্রেজেন্ট অন হার্ট। তাহলে মডারেট ডোজে D1 ইফেক্ট তো হবেই, এডিশনাল ইফেক্ট হবে B1 ইফেক্ট অন হার্ট। তারপর তখন কি হবে? কার্ডিওস্টিমুলেটরি ইফেক্ট, পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ প্রোনোট্রপিক ইফেক্ট। তো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট স্পেশালি ইম্পর্টেন্ট। তো ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বাড়িয়ে দিবে, কার্ডিয়াক স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিবে। এটাও এদিক দিয়েও বিপি ইলেভেশনের জন্য হেল্পফুল হবে যদি বিপি কমে থাকে। এখন কেন কার্ডিওজেনিক শকে ডোপামিন প্রেফার করা হচ্ছে? আচ্ছা, ডোপামিনের হাইয়েস্ট ডোজের ইফেক্টটাও বলি। তো হায়ার ডোজে ডোপামিনের ইফেক্ট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট। তাহলে লো ডোজ রেনাল ডোজ, মডারেট ডোজ কার্ডিয়াক ডোজ, এন্ড হাই ডোজ কে বলা হয় ভ্যাসোকনস্ট্রিক্টর ডোজ। তো এই হাই ডোজে আসলে ডোপামিনের ইফেক্ট জাস্ট অ্যাজ লাইক অ্যাজ অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন যেমন আলফা 1 ইফেক্টও দেয়, বিটা 1 ইফেক্টও দেয়, আবার বিটা 2 ইফেক্টও দেয়, ভ্যাসোডাইলেশন। তো ডোপামিন হাই ডোজে দেখা যাচ্ছে যে ওদিকে ভ্যাসোডাইলেটরি ইফেক্ট সেটা এখন কনভার্ট হয়ে হাই ডোজে অ্যাড্রেনালিনের যেমন আলফা ইফেক্ট আছে, ডোপামিন হাই ডোজে দিলে এটা আলফা ইফেক্ট দেয়। তাহলে লো ডোজ অর রেনাল ডোজ কজেস রেনাল ভ্যাসোডাইলেশন, মডারেট ডোজ অর কার্ডিয়াক ডোজ that is effect on β1 effect receptor on heart causes cardiac stimulation, positive inotropic effect, and high dose, that is vasoconstrictor dose, by acting on peripheral vascular alpha 1 receptor. Alpha 1 receptor এ কাজ করে vasoconstriction করে বিপি বাড়িয়ে দেয়। তো এখানে কেন ডোপামিন প্রেফার করা হলো, কেন অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন প্রেফার করা হলো না? এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে কার্ডিওজেনিক শকের পেশেন্টের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল রেসপন্স হিসেবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অ্যাড্রেনার্জিক সিস্টেম স্টিমুলেটেড হয়ে যায়। আর সিম্প্যাথেটিক্যালি মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন এই কার্ডিওজেনিক পেশেন্ট শকের পেশেন্টদের অলরেডি হয়েই থাকে। তো কার্ডিওজেনিক শকের পেশেন্টদের যেহেতু অলরেডি ভ্যাসোকনস্ট্রিকশন হয়েই থাকে due to sympathetic overstimulation as physiological response or reflex, তো কাজে তাদের ভ্যাসোকনস্ট্রিকশন কিন্তু অলরেডি হয়েই থাকে। তো তাদের ক্ষেত্রে যদি ফার্দার ভ্যাসোকনস্ট্রিকশন করে, যেমন অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন দিলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ফার্দার ভ্যাসোকনস্ট্রিকশন করে, তো যদি আরো ভ্যাসোকনস্ট্রিকশন করে দেওয়া হয়, সিভিয়ার ইন্টেন্স ভ্যাসোকনস্ট্রিকশন করে দেওয়া হয়, তাহলে দেয়ার ইজ চান্স অফ প্রবলেম লাইক দিস, যে সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশনের কারণে ভাইটাল অর্গানের পারফিউশন কমে যাবে। অনেক বেশি ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে গেলে এত ব্লাড ফ্লো হবে না, পারফিউশন কমে যাবে। এরভাবে ভাইটাল অর্গান স্পেশালি কিডনির পারফিউশন যদি কমে যায়, তো তাহলে রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। রেনাল হাইপোপারফিউশন হয়ে রেনাল পারফিউশন কমে গিয়ে জিএফআর কমে গিয়ে ইভেন রেনাল শাটডাউন, রেনাল ফাংশন সিভিয়ারলি ইম্পেয়ার্ড হতে পারে। তো শকের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে রেনাল ফাংশন
সেই শক ম্যানেজ করতে গিয়ে যদি আমি এমন ড্রাগ রেনাল ফাংশন আরো ইম্পেয়ার্ড হয়ে গেল, আরো ডিটেরিয়েট করলো, তাহলে তো এটা আমাদের ভুল হবে। এই জন্যই যেহেতু অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো দিলে অলরেডি সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে থাকে কার্ডিওজেনিক শকের পেশেন্টের, ফার্দার adrenaline is preferred in treatment of anaphylactic shock. তো অ্যানাফিলাক্টিক শকের মেকানিজম এন্ড ফিচার্স আমরা ডিসকাস করেছি এডিআর এর ক্লাসে। তাতে দেখানো হয়েছে কি যে এখানে মিডিয়েটর, আইজি মিডিয়েটর রিলিজ হয়ে মাস্ট সেল থেকে আলটিমেটলি বায়োলজিক্যাল ইফেক্ট গুলো হয়। তার মধ্যে হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস এগুলো হচ্ছে মিডিয়েটর, ইম্পর্টেন্ট মিডিয়েটরস। তো এগুলোর আলটিমেট ইফেক্ট দেখা গেছে যে ভ্যাসোডাইলেশন এন্ড ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়েবিলিটি, এর কারণে যে ফিচার গুলো হয় ইরাইথেমা, রেডনেস, আর্টিকেরিয়া, ইচিং, ফ্লাশিং, ভ্যাসোডাইলেশনের কারণে সিভিয়ার হাইপোটেনশন, কার্ডিওভাস্কুলার কোলাপস পর্যন্ত হতে পারে, যখন তাকে বলা হচ্ছে অ্যানাফিলাক্টিক শক। তো তার মানে এখানে বেসিক মেকানিজম হচ্ছে ভ্যাসোডাইলেশন। তো কাজেই ভ্যাসোডাইলেশন যেহেতু বেসিক মেকানিজম, তো এখানে আমাদের এমন ড্রাগ চুজ করতে হবে তো যে ড্রাগের ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট আছে, ভ্যাসোডাইলেশন হয়েই তো এই ইফেক্ট গুলো হচ্ছে। তো কাজে এখানে যদি অ্যাড্রেনালিন দেওয়া হয়, এটা উইদিন ফিউ মিনিটস reverses all the শকে খুব শর্ট টাইমের মধ্যে এটা রিভার্স করতে পারে, যেটা অন্য কোনো ড্রাগও পারে না। হাইড্রোকোর্টিসন বা স্টেরয়েড দিলেও সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, ইন্টিস্টাইনাল ইফেক্ট পাইতেও এরকম ঘন্টা খানেক বা তার বেশি লাগতে পারে। কিন্তু অ্যাড্রেনালিন দিলে উইদিন মিনিটস ইট রিভার্সেস ফিচার্স অফ অ্যানাফিলাক্টিক শক। কিভাবে? বাই, যেহেতু অ্যাড্রেনালিন এটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ, রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন এক্সপ্লেইন করলে হয়ে গেল। অ্যাড্রেনালিনের আলফা ইফেক্ট হচ্ছে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন followed by rise of total peripheral resistance, rise of blood pressure. Beta 1 effect হচ্ছে positive inotropic effect, rise of force of contraction of heart, increase stroke volume, rise of cardiac output, rise of BP. তার মানে এখানে যে কাইনাফিলাক্টিক শকে যেহেতু সিভিয়ার হাইপোটেনশন and cardiovascular collapse হয়, তো অ্যাড্রেনালিন দিলে it effectively causes reverse of the adverse cardiovascular status. কার্ডিয়াক ফাংশন ইমপ্রুভ করে, এদিকে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করে বিপিও বাড়িয়ে দেয়। আবার অ্যাড্রেনালিনের বিটা 2 ইফেক্ট হচ্ছে অন ব্রঙ্কিয়াল স্মুথ মাসল, causing vasodilation, causing bronchodilation, relief of wheeze and dyspnea. এসব পেশেন্টের যেহেতু হুইজ ডিসপনিয়াও হয়, রেসপিরেটরি প্রবলেমও হয়, তো এটাও ইমপ্রুভ করতেছে অ্যাড্রেনালিন। তার মানে অ্যাড্রেনালিন দিলে অ্যানাফিলাক্টিক শকের যে মেইন অ্যাডভার্স ফিচার্স গুলো, এগুলো তো খুব শর্ট টাইমের মধ্যে সে রিভার্স করতে পারে। আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন এদিকে, বিটা 1 মিডিয়েটেড পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট, আর বিটা 2 মিডিয়েটেড ব্রঙ্কোডাইলেশন causing relief of wheeze and dyspnea. So adrenaline is preferred in treatment of cardiogenic shock. Adrenaline is preferred in treatment of anaphylactic shock. Anaphylactic shock treatment এর most important drug হচ্ছে ইনজেকশন অ্যাড্রেনালিন। এটা 0.3 to 0.5 মিলিগ্রাম এই ডোজে ইউজুয়ালি দেওয়া হয়। তো এটা প্রয়োজন হলে 5 মিনিট 10 মিনিট পরে আবার রিপিট করা যায়, এভাবে সেভারাল টাইমস রিপিট করা যায়। তো অন্য রুটে এটা দেওয়া হয় ইউজুয়ালি ইন্ট্রামাসকুলার রুটে, সাবকিউটেনিয়াস রুটেও দেওয়া যেতে পারে, তবে সাবকিউটেনিয়াস রুটে যেহেতু শকে পেশেন্টের ভাস্কুলার সিস্টেম কলাপস হয়ে থাকে, এজন্য অন্য রুটে দিলে এটার অ্যাকশন কম হয়। তবে অনেক সময় স্লো আইভিও দেওয়া যেতে পারে, তবে ইউজুয়ালি রুট হচ্ছে ইন্ট্রামাসকুলার রুট। ইনজেকশন হাইড্রোকোর্টিসন অ্যানাফিলাক্টিক শকের ট্রিটমেন্ট, এটা আইভি রুটেও দেওয়া যায় বা আইএমও দেওয়া যায়।
অ্যান্টিহিস্টামিন, এটা আইভি বা আইএম দেওয়া, স্লো আইভি আর আইএম দেওয়া যায়। আর বিটা 2 অ্যাগনিস্ট সালবুটামল, এটা তো বললাম। আবার ওদিকে ভাস্কুলার সিস্টেমেও যদি ভ্যাসো অ্যাক্টিভ এজেন্ট দরকার হয়, ভ্যাসো কনস্ট্রিক্টর দরকার হয়, তাহলে সেইভাবে চুজ করব। আর যদি শুধু ভ্যাসো কনস্ট্রিক্টর দিলেই চলে, তাহলে সে তো সাধারণত এক্ষেত্রে নরঅ্যাড্রেনালিন দেওয়ার কথা বলা হয়েছে। নরঅ্যাড্রেনালিন দিলে যে যেহেতু এখানেও কিন্তু ভ্যাসো ডাইলেশন হয়ে থাকে অনেক। সেপটিক শক, এই যে সেপটিক শকে যে এন্ডোটক্সিন রিলিজ হয়, এটার ভাস্কুলার সিস্টেমের উপরে ইফেক্ট হলো ভ্যাসো ডাইলেশন। এখানেও কিন্তু ভ্যাসো ডাইলেশন, সেপটিক শককে কিন্তু অনেক সময় বলা হয় ওয়ার্ম শক। ভ্যাসো ডাইলেশনের কারণে পেরিফেরি ওয়ার্ম হয়ে থাকে। তো কাজে এখানে ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট দিলে এটা বেশি ইফেক্টিভ। তো এখানে নরঅ্যাড্রেনালিন চুজ করার কথা বলা হয়েছে। তো প্রয়োজন হলে আবার নরঅ্যাড্রেনালিনের সঙ্গে ডোবুটামিন অ্যাড করার কথা বলা আছে কার্ডিওস্টিমুলেটরি ইফেক্ট পাওয়ার জন্য। তো তবে এখানে ইমিডিয়েটলি ব্রড স্পেকট্রাম আইভি রুট অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। আর কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস ইমপ্রুভ করার জন্য নরঅ্যাড্রেনালিন দেওয়া যেতে পারে, প্রয়োজন হলে ডোবুটামিনও অ্যাড করা যেতে পারে কার্ডিয়াক ইফেক্ট পাওয়ার জন্য। অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ, এটা এই সেপটিক শকের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, সেটা হলো যে সেপটিক শকের প্যাথোজেনেসিস হিসেবে একটা জিনিস অনেক সময় হয়, সেটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ডিআইসি হওয়ার চান্স থাকে। প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি আলটিমেটলি ডিসমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি। তো এই জন্য এই ক্ষেত্রে রিসেন্টলি একটা রিকম্বিনেন্ট ফর্ম অফ অ্যাক্টিভেটেড প্রোটিন সি, এপিসি সংক্ষেপে বলা হচ্ছে এপিসি, অ্যাক্টিভেটেড প্রোটিন সি, এটা ইউজ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, প্রোটিন সি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? মনে আছে প্রোটিন সি কি? প্রোটিন সি কি বলো দেখি, এনিবডি বলো প্রোটিন সি মনে পড়ে কারো? কোনো কথা নাই কেন? প্রোটিন সি কি বলো? জি স্যার। হ্যাঁ, প্রোটিন সি রিঅ্যাক্টিভ প্রোটিন অন্য জিনিস। প্রোটিন সি, প্রোটিন সি, প্রোটিন এস পড়ে আসো নাই তোমরা? কি ব্যাপার, অ্যান্টি কোয়াগুলেন্ট পড়ে সরি কোয়াগুলেশন ফ্যাক্টর পড়ে আসছো? প্রোটিন ফ্যাক্টর পড়ছো না? অ্যান্টি কোয়াগুলেন্ট পড়ছো না? সেই চ্যাপ্টারে চলে যাও, দেখো মনে করতে পারো কিনা। প্রোটিন সি, প্রোটিন এস, প্রোটিন সি, প্রোটিন এস এরা অ্যান্টি কোয়াগুলেন্ট। অ্যান্টি কোয়াগুলেন্ট তোমরা অনেকগুলো পড়ছো, এই লিস্টের শেষের দিকে প্রোটিন সি, প্রোটিন এস ও ছিল, ভুলে গেছো, যাই হোক। তো প্রোটিন সি এটা হচ্ছে একটা অ্যান্টি কোয়াগুলেন্ট। তো যেহেতু সেপটিক শকে প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভেশন, তার মানে হলো কোয়াড্রাটিক কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে এখানে ডিআইসি হয়ে যায়। এই জন্য এই রিকম্বিনেন্ট ফর্ম অফ দিস এপিসি, অ্যাক্টিভেটেড প্রোটিন সি, প্রোটিন সিটার অ্যাক্টিভ ফর্ম অ্যাক্টিভেটেড প্রোটিন সি, এটা রিসেন্টলি ইউজ করার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ ফাউন্ড ইন সেপটিক। ঠিক আছে, তাহলে সেপটিক শকে আমরা পাইলাম একটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসকে রেস্টোর করার জন্য আইদার নরএড্রেনালিন অ্যালোন অর নরএড্রেনালিন প্লাস ডোবুটামিন এগুলো ইউজ করা যেতে পারে। আর এই প্রোটিন
স্যার 40 মিনিট পর আবার স্যার টাইম আউট হয়ে যায়। হ্যাঁ এই জন্য স্যার কি বের করে দিচ্ছি সবাইকে। 40 মিনিট পর ক্লাস নেওয়ার পর টাইম আউট হয়ে যাচ্ছে এখন স্যার, কয়দিন যাবত আর। এই জন্য সবাইকে বের করে দিচ্ছি। এটা কি এখন 40 মিনিটের পর? হ্যালো হ্যালো স্যার নেটওয়ার্ক কি স্যার আমার এখানে সমস্যা না আপনার এখানে সমস্যা, বুঝতেছি না স্যার। মানে কথা শোনা যাইতেছে না। জি স্যার এখন শোনা যাইতেছে। কথা শোনা স্যার আসতেছে যাচ্ছে এরকম করতেছে স্যার। জি স্যার আপনাকে দেখা যাইতেছে স্যার এখন স্যার। এখন কি শোনা যাচ্ছে কথা? জি স্যার ঠিক আছে স্যার। শুনতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা সত লাইনে না চলে গেছে সব? স্যার আসছে মোটামুটি 51 জন এসে গেছে স্যার। তো ঠিক আছে, আমরা তাহলে বলতেছিলাম ট্রিটমেন্ট অফ সেপটিক শক, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ নিউরোজেনিক শক। আমরা কজ বলেছি যে হেড ইনজুরি, স্পাইনাল ইনজুরি অর স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণেও হয়, সিভিয়ার ম্যাসিভ অ্যাকুট সেরিব্রাল হেমোরেজ এই কারণেও নিউরোজেনিক শক হতে পারে। তো এক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট অফ কজটাই মেইন। তো অনেক সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া অর ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে যদি এই কথা বলা হয়েছে ইনজেকশন ইফেক্টিন এই পারপাসে ইউজ হয়। তো অ্যাকর্ডিং টু কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, তো আদার এজেন্ট অ্যাড্রিনালিন নরএড্রিনালিন এগুলো যে ক্ষেত্রে প্রযোজ্য দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমাদের আর অত বেশি কথা নাই। তো তোমরা কি শুনতে পাচ্ছ কি সবাই? জি স্যার শোনা যাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার সব ঠিক আছে স্যার। মানে স্যার কথা বলো আপনাকে না, আমি দেখা বুঝতে যাচ্ছে। পারছি। হ্যাঁ ঠিক আছে, জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে শখ আমরা এখানে এবারে এই অটোনমিকের অ্যাড্রিনার্জিক সিস্টেমের রিলেশনে একটা কথা প্রায় আমি তোমাদের বলেছি, ওইটা নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। বিভিন্ন সময় বলছি না ফিওক্রোমোসাইটোমা? জি স্যার। What is pheochromocytoma? A tumor that secretes catecholamines. Tumor that secretes catecholamines like adrenaline, noradrenaline, dopamine. এগুলো সিক্রেট করে যে টিউমার তাকেই বলা হয় ফিওক্রোমোসাইটোমা। এটা হচ্ছে মোস্টলি অ্যাড্রেনাল মেডুলারি অরিজিন, তবে 10% কেসে এটা এক্সট্রা অ্যাড্রেনালও হইতে পারে। 10% কেসে এটা এক্সট্রা অ্যাড্রেনালও হইতে পারে। এটা একটা আসলে রেয়ার টিউমার। তো এটার ইম্পর্টেন্সটা এই জন্যই যে হাইপারটেনশনের ক্ষেত্রে তো আসলে 95% কেসই হচ্ছে প্রাইমারি, দ্যাট ইজ নো কজ ইজ ডিটেক্টেড। হাইপারটেনশনের ক্ষেত্রে 95% কেসে প্রাইমারি হাইপারটেনশন অর এসেনশিয়াল অর ইডিওপ্যাথিক হাইপারটেনশন, মানে এই ক্ষেত্রে কোনো সেকেন্ডারি কজ খুঁজে পাওয়া যায় না। তবে বাকি 5% কেসকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে কিছু কজ খুঁজে পাওয়া যায়, তার মধ্যে লেস দেন 0.1% কেসে সেকেন্ডারি কজ হিসেবে অনেক সময়
সাইটোমা পাওয়া যায়, ডায়াগনোসিস হয়ে যায়। মানে হাইপারটেনশন এটার কজ খুঁজতে গিয়ে লেস দ্যান 0.1% কেসে অনেক সময় ফিউক্রোমোসাইটোমা ডায়াগনোসিস হয়ে যায়। তো এই জন্য এটার এত ইম্পর্টেন্স। আর অ্যাড্রেনার্জিক সিস্টেমের রিলেশনে আমাদের ফার্মাকোলজির ক্ষেত্রে এটার ইম্পর্টেন্স। তো কখন হাইপারটেনশন এমন একটা দুইটা তিনটা চারটা অনেক ড্রাগ দিয়েও অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ একের পর এক কম্বিনেশন করেও দেখা যাচ্ছে যে বিপি কন্ট্রোল করা যাচ্ছে না, ডিফিকাল্ট টু কন্ট্রোল বিপি। আর হাইপারটেনশন ইন আর্লি এজ, অনেক আগেই আর্লি এজে হাইপারটেনশন, তো এগুলো আমরা মনে করি ইউজুয়ালি যে এজ বেড়ে গেলে আস্তে আস্তে কারো কারো হাইপারটেনশন ডেভেলপ করে। যদি অনেক আর্লি এজে যদি হাইপারটেনশন দেখা যায় সেক্ষেত্রেও এটা মনে সন্দেহ করা হয় যে তার ফিউক্রোমোসাইটোমা আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে হাইপারটেনসিভ ক্রাইসিস, বিপি এরকম একটা ক্রিটিক্যাল লেভেলে চলে যায়, তো তখনও এটা সন্দেহ করা যেতে পারে। তো এই ক্ষেত্রে অনেক সময় ফিউক্রোমোসাইটোমা আছে কিনা এটা সন্দেহ করে এটাকে ইনভেস্টিগেট করা হয় যে এরকম কিছু আছে কিনা। তো ফিউক্রোমোসাইটোমা যার থাকে ইউজুয়ালি তার ম্যানিফেস্টেশন কি হয়? তো আমরা জানি যে টিউমারের ক্ষেত্রে, নিওপ্লাজমের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো সেক্রেটরি, এদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেটা হলো সেটাকে বলা হয় সার্স। তো ক্যাটেকোলামাইন সিক্রেটিং টিউমার ফিউক্রোমোসাইটোমা, এটার ক্ষেত্রে অনেক সময় ক্যাটেকোলামাইন সার্স হয়, ক্যাটেকোলামাইন সার্স। তার মানে মাঝে মাঝে এই টিউমার থেকে হিউজ অ্যামাউন্টে এই ক্যাটেকোলামাইন রিলিজ হয়। আর যখন হিউজ অ্যামাউন্ট ক্যাটেকোলামাইন এট এ টাইম রিলিজ হয় তখন এইটার যে ইফেক্ট বডিতে হয়, তো তার মধ্যে কমন হচ্ছে এই বিপি বেড়ে যায়, হাইপারটেনশন, এছাড়া প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, ট্রেমর, সোয়েটিং, ইভেন হাইপারগ্লাইসেমিয়া এগুলো হতে পারে। তো এটা হলো হয় যেহেতু যে সার্স হয় মাঝে মাঝে, এই জন্য অ্যাটাকটা হতে পারে প্যারক্সিজমাল। তার মানে প্যারক্সিজমাল অ্যাটাক অফ হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, ট্রেমর, সোয়েটিং, ইভেন হাইপারগ্লাইসেমিয়া। তো কারো যদি হয় তখন এটা মনে করা যেতে পারে। এগুলো হচ্ছে ইউজুয়ালি ম্যানিফেস্টেশন, প্রেজেন্টেশন। হেডেকও একটা প্রেজেন্টেশন হতে পারে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট দিচ্ছি আমরা হাইপারটেনশনকে। আবার এইসব পেশেন্টের রেয়ারলি আর মাঝে মাঝে অফেন একটা ঘটনা ঘটতে পারে, তো যখন বিপি বেড়ে যায় তো এটার একটা রেসপন্স হচ্ছে প্রেসার ডায়ুরেসিস। ব্লাড প্রেসার বেড়ে গেলে প্রেসার ডায়ুরেসিস হয়, মানে ইউরিন প্রেসার বেড়ে যাওয়ার কারণে, জিএফআর বেড়ে যাওয়ার কারণে, গ্লোমেরুলার প্রেসার বেড়ে যাওয়ার কারণে তার ইউরিনেশন বেশি হবে, এই জন্য প্রেসার ডায়ুরেসিস, ইভেন নেকটিউরেসিস হয়ে যেতে পারে। তারপরে ব্লাড ভলিউম এই কারণে কমে যেতে পারে, তার মানে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কন্ট্রাকশন আর রিডাকশন হতে পারে। এবং ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে গিয়ে আবার অফেন এইসব যাদের ক্ষেত্রে ইউজুয়ালি হাইপারটেনশন আমরা বলতেছি, এই এক্সেসিভ প্রেসার নেকটিউরেসিস এন্ড ডায়ুরেসিস হয়ে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে গিয়ে রিডাকশন হয়ে আবার তাদের পস্চুরাল হাইপোটেনশন হতে পারে রেয়ারলি। এখন এই ডায়াগনোসিস অফ ফিউক্রোমোসাইটোমা কিভাবে করা যাবে? তো যেহেতু আমরা দেখলাম যে এখানে ঘটনা হচ্ছে যে ক্যাটেকোলামাইন এক্সেস, তো কাজে যেখানে যেখানে টেস্ট করে ক্যাটেকোলামাইন এক্সেস কিনা এটা অ্যাসেস করা যাবে সেভাবে ডায়াগনোসিস একটা করা যেতে পারে। মেজারমেন্ট অফ অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন ইন প্লাজমা, নিয়ে প্লাজমাতে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন মেজার করা হলো, এটা যদি ফিজিওলজিক্যাল রেঞ্জের চাইতে বেশি হয় তখন আমরা মনে করতে পারি যে ফিউক্রোমোসাইটোমা হতে পারে। ডাইরেক্টলি অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন প্লাজমাতে মেজার করা। এবারে ডাইরেক্টলি না, এরপরে হচ্ছে যদি আমরা ইনডাইরেক্টলি মেজার করি, কি অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন মেটাবোলাইট, মেটানেফ্রিন, নরমেটানেফ্রিন এন্ড ভিএমএ, ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, এটা যদি আমরা প্লাজমাতে বা ইউরিনে মেজার করি, এটা আর একটা ডায়াগনস্টিক টুল। Another important diagnostic tool is 24 hours urinary VMA, 24 hours urinary VMA, ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এটা যদি আমরা করি তাহলেও ডায়াগনোসিস করা যেতে পারে ফিউক্রোমোসাইটোমা। তাহলে ডাইরেক্টলি মেজারমেন্ট অফ অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন ইন প্লাজমা, measurement of their metabolites like metanephrine, normetanephrine and VMA, vanillyl mandelic acid in plasma and urine or urine,
and 24 hours urine for measurement of vanillyl mandelic acid VMA এইভাবে এটা ডায়াগনোসিস করা যায়। তো তবে কিছু স্ট্রেসফুল কন্ডিশনেও কিন্তু এই অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বেশি পরিমাণে বেড়ে যেতে পারে, যেহেতু আমরা জানি যে অ্যাড্রেনার্জিক সিস্টেম আর অ্যাড্রেনালিন নর এগুলো হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশনে কাজ করে। তো যেমন অ্যাকুট এমআই, কোনো সার্জারি, আদার যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে এগুলো বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হয় সাপ্রেশন টেস্ট, সিক্রেশনকে সাপ্রেস করে রাখা হবে। তো যদি ফিজিওলজিক্যাল স্ট্রেস এগুলো সাপ্রেস হয়ে যায়, যদি নিউপ্লাস্টিক হয়, দ্যাট ইজ পিউকোনোসাইটোমার কারণে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাপ্রেশন টেস্ট করে এদের সিক্রেশনকে সাপ্রেস করা যাবে না, কারণ নিউপ্লাজমের সিক্রেশন আমরা জানি এটা হচ্ছে আনকন্ট্রোলড, এটাকে কমানো যায় না, কন্ট্রোল করা যায় না। এবারে ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা, যেহেতু এটা একটা নিওপ্লাজম, আর যে কোনো নিওপ্লাজমের ক্ষেত্রে কথা, আবার এই ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে 10% ম্যালিগন্যান্ট হয়, 10% ম্যালিগন্যান্ট হয়। কাজে এই ট্রিটমেন্টের ডেফিনিটিভ ট্রিটমেন্ট আসলে ইফ পসিবল সার্জিক্যাল রিসেকশন। তবে অনেক সময় ট্রিটমেন্ট সার্জিক্যাল রিসেকশন করতে ডিলে হতে পারে, ইনঅপারেবল হতে পারে অনেক সময় নিওপ্লাজম, তো সেই ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট। তো মেডিকেল ট্রিটমেন্ট অর ড্রাগ ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা। আমরা কি লাইনে আছো? জি স্যার। শুনতেছ? জি স্যার। স্যার আসি স্যার, আমরা স্যার শুনতেছ না? জি স্যার। আমি ডিসকাস করেছি, হ্যাঁ এর থেকে বলো দেখি মেডিকেল ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমাতে কোন ড্রাগ ইউজ করব আমরা? স্যার ফেনক্সিবেনজামিন। হ্যাঁ বলো। ফেনক্সিবেনজামিন স্যার। ভেরি গুড, ভেরি গুড। ফেনক্সিবেনজামিন। Why not prazosin or other? এটা ইরিভার্সিবলি বাইন্ড করে স্যার। প্রাজোসিন স্যার ইরিভার্সিবলি বাইন্ড করে স্যার। রিভার্সিবল আলফা রিসেপ্টর ব্লকার। ভেরি গুড। এটা ফেনক্সিবেনজামিন হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার, দ্যাট ইজ ইরিভার্সিবল। বাট ওই যে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এগুলো হচ্ছে রিভার্সিবল। তো আমরা যেহেতু বলেছি যে ফিওক্রোমোসাইটোমা হচ্ছে এটা একটা নিওপ্লাজম, যেটা অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন দ্যাট ইজ ক্যাটেকোলামাইন সিক্রেট করে, এবং এই ক্যাটেকোলামাইনের সিক্রেশনের ক্ষেত্রে সার্চ হয়। তো কাজে এটাকে ইফেক্টিভলি ব্লক করতে হলে এর মোস্ট ইফেক্টিভ ড্রাগ ইজ ফেনক্সিবেনজামিন, অ্যাজ ইট ইজ ইরিভার্সিবল আলফা ব্লকার। তো যদি আমরা রিভার্সিবল গুলো দেই তো ওটা ইফেক্টিভলি ব্লক করতে পারবে না, কারণ তারা রিভার্সিবল, তাদের অ্যাকশন হচ্ছে শর্ট অ্যাক্টিং। আর ফেনক্সিবেনজামিন ইরিভার্সিবল হওয়ার কারণে এটা ভেরি লং অ্যাক্টিং, সেই জন্য দিস ইজ ভেরি মাচ ইফেক্টিভ হাইপারটেনশন ডিউ টু ফিওক্রোমোসাইটোমা। আচ্ছা, এখন হলো আলফা ব্লকার দিলেই, আমরা আলফা ব্লকার লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, এর সাইড ইফেক্টস এর মধ্যে একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে আলফা ব্লক হয়ে গেলে এটা রেসপন্সে ভাসোডাইলেশন হবে, হাইপোটেনশন হবে, রিফ্লেক্স এর রেসপন্সে হার্ট রেট বেড়ে যাবে, এটাকে বাড়ানোর জন্য ফিজিওলজিক্যাল রেসপন্স, সেই জন্য রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। তো দ্যাট ইজ আবার ট্রাবলসাম, সেজন্য আবার ট্যাকিকার্ডিয়াকে কন্ট্রোল করার জন্য দেন অ্যাড করা যায় প্রোপানোলল অর নন সিলেক্টিভ বিটা ব্লকার, ল্যাবেটালল ইউজ করা যেতে পারে। তবে উইদাউট, এটা আমি আগেও বলেছি, উইদাউট গিভিং আলফা ব্লকার ফার্স্ট, বিটা ব্লকার শুড নট বি গিভেন ইন পেশেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা। আগে আলফা ব্লকার দিতে হবে, তারপরে এটার সঙ্গে বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে, কিন্তু আলফা ব্লকার না দিয়ে ইনিশিয়ালি কখনো বিটা ব্লকার ফিওক্রোমোসাইটোমার পেশেন্টকে দেওয়া যাবে না। কেন মনে আছে? বলেছিলাম এটার আনসার, কার মনে আছে বলো দেখি। কি বলো? কি ব্যাপার, শুনছো না কেন, বলছো না কেন? হ্যালো, তোমরা কি লাইনে আসো না চলে গেছো? স্যার ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন বা হচ্ছে সালফোনিউরিয়ার ক্ষেত্রে হচ্ছে হাইপোগ্লাইসেমিক চান্স থাকে। ডায়াবেটিস মেলাইটাসের কথা
আমরা তো পিওকোনোসাইটেমার কথাই বলতেছি যে আগে আলফা ব্লকার না দিয়ে বিটা ব্লকার শুরুতে দেওয়া যাবে না কেন? আলফা ব্লকার আগে দিয়ে প্রয়োজন হলে পরে বিটা ব্লকার অ্যাড করা যাবে, কিন্তু আগে বিটা ব্লকার দেওয়া যাবে না কেন? বলো, ভুলে গেছো? আচ্ছা শোনো, বিটা ব্লকার যদি আগেই দেওয়া হয় এই পিওকোনোসাইটোমার পেশেন্টদের ক্ষেত্রে, তো বিটা ব্লকার দিলে এই যে ব্লাড ভেসেলে যে বিটা 2 রিসেপ্টর আছে, ব্লাড ভেসেলে বিটা 2 রিসেপ্টর থাকার সেই বিটা 2 ইফেক্ট কি? বিটা 2 ভ্যাসোডাইলেশন করে। এখন যদি আমরা আগে বিটা ব্লকার ইউজ করে ফেলি, তাহলে আগে বিটা ব্লকার ইউজ করে দিলে বিটা 2 ব্লক হয়ে যাবে। তখন তাদের ক্ষেত্রে যদি আলফা ব্লকার দিয়ে দিলে আলফা ব্লক হয়ে গেল। তো বিটা 2 ব্লক হয়ে গেলে আলফা রিসেপ্টর ফ্রি থাকবে যতক্ষণ আমরা আলফা ব্লকার দেইনি, এখনো কেবল বিটা শুরুতেই বিটা ব্লকার দিয়ে দিচ্ছি। তাহলে আলফা 1 মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে হাইপারটেনশন আরো অ্যাগ্রাভেট করতে পারে, হাইপারটেনসিভ ক্রাইসিসের চান্স থাকে। সেজন্য আগে বিটা ব্লকার দেওয়া যাবে না, কারণ বিটা ব্লকার আগে দিলে বিটা 2 ব্লক হয়ে গিয়ে আর ভ্যাসোডাইলেটর ইফেক্ট থাকবে না, আনঅপোজড আলফা 1 মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে যেতে পারে। এই জন্য পিওকোনোসাইটোমার ক্ষেত্রে অবশ্যই আগে আলফা ব্লকার, ইররিভার্সিবল আলফা ব্লকার ফ্লেক্সিবেনজামিন দিতে হবে, এরপরে প্রয়োজন হলে বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে, কিন্তু আগেই আলফা ব্লকার না দিয়েই কখনো বিটা সমস্যা হচ্ছে নাকি? কেন স্যার আনস্টেবল ইন্টারনেট কানেকশন স্যার। স্যার কথা কেটে কেটে আসতেছে।